السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. الحمد لله. আমরা মাইক্রোসফট এক্সেলের দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে আসছি। আজকের পরে হয়তো বা আরেকটা ক্লাস আমরা পাবো। আজকে যেহেতু 10 নম্বর ক্লাস, তার মানে আরো একটা ক্লাস আমরা এরপরে পাবো। আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। জি, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্সড ফাংশনস, সাথে একটা স্যালারি শিটের প্রজেক্ট আছে। তো আজকে যে ফাংশনগুলো আছে সেইগুলো অ্যাডভান্স ফাংশন বলতেছি এই সেন্সে যে এটা একটা বেসিক কোর্স, সেই হিসাবে এইগুলাই অ্যাডভান্স। আসলে হিসাব করলে কিন্তু এগুলা খুব বেশি অ্যাডভান্স না। এইগুলা সচরাচর আমাদের প্রয়োজন হয় অ্যাজ ইউজুয়াল। মানে আপনি মাইক্রোসফট এক্সেলে টুকটাক রেগুলার কাজ করতে গেলে দেখবেন যে এই জিনিসগুলো আপনার দরকার হচ্ছে। তা আমরা হচ্ছে এখানে কাউন্ট ইফ ফাংশন দেখব, কাউন্ট ইফস, সাম ইফ, সাম ইফস, পাশাপাশি লজিক্যাল ফাংশন হিসেবে আমরা এন্ড এবং অর এর ব্যবহারটা দেখব ইফ স্টেটমেন্টের সাথে। এরপরে ডেট রিলেটেড কয়েকটা ফাংশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে। ফাইনালি আমরা আজকে যেটাতে একটু ফোকাস করবো সেটা হচ্ছে ভি লুকআপ এবং এক্স লুকআপ। তো ভি লুকআপ, এক্স লুকআপ এগুলো নিয়ে হচ্ছে অনেকেরই একটু ধোঁয়াশা থাকে যে এটা আসলে কিভাবে কাজ করে। আবার হচ্ছে অনেকে ভিলুকআপ জিনিসটাকে অনেকে বুঝতেই পারে না। তো আজকে আমরা একটু আমাদের মতো করে সহজে কিভাবে বোঝা যায় ভিলুকআপটা, এক্স লুকআপ, সেইগুলো একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, ধরেন আপনি আজকে ভিলুকআপটা বুঝলেন ভালো, কালকে প্র্যাকটিস করলেন, ফাইন। কিন্তু এরপরে যদি আপনি ভিলুকআপটা রেগুলার বেসিসে ব্যবহার না করেন বা মাঝে মাঝে এটার না থাকে, চর্চাটা না থাকে, কখনোই ধরেন যে আপনি নেক্সট 6 মাসে এটার কোনো ব্যবহার করলেন না বা ব্যবহার নাই, তখন আপনি ভিলুকআপটার সিনট্যাক্স ভুলে যেতেই পারেন। কিন্তু ভিলুকআপ সিনট্যাক্স ভুলে গেলে ভিলুকআপ দিয়ে কি কাজ হয় এইটুকু মাথায় রাখলেই হবে যে এটা একটা লুকআপ ফাংশন। কোন একটা খুঁজে বের করতে, কোন একটা কিছু খুঁজে বের করতে আমরা ভিলুকআপটা ইউজ করি। ওকে। তো আমরা শুরু করি। আমাদের প্রথম যেটা আছে কাউন্ট রিলেটেড দুইটা ফাংশন, এক হচ্ছে কাউন্ট ইফ আর একটা কাউন্ট ইফস। দুইটা কাউন্ট ইফ আর একটা কাউন্ট ইফস, দুইটা ফাংশন আমরা এখানে মেনশন করছি। তো এটা দেখেন, কাউন্ট মানে কি, গণনা করা, আর ইফ মানে যদি। তাই যদি বলতে মানে ওই শর্ত সাপেক্ষে গণবে আর কি। নর্মালি কাউন্ট করলে আপনার সব গণে ফেলবে, আর কাউন্ট ইফ হচ্ছে শর্ত সাপেক্ষে গুনবে। ঠিক আছে। তো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমাদের একটা লিস্ট আছে যেখানে আইডি, ইনস্টিটিউট নেম, এটা কোন ডিস্ট্রিক্টে আছে এবং স্ট্যাটাসটা দেওয়া আছে, আর সাবস্ক্রিপশন প্ল্যান কার কেমন সেটা এখানে দেওয়া আছে। তো কাউন্ট ইফ এর কাজটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি কাউন্ট এখান থেকে দেখছিলাম, কাউন্ট নাম্বারস, যেটা কাউন্ট, সেটা দিয়ে শুধুমাত্র কয়টা সংখ্যা আছে সেটা গুণে বের করতে পারে। আর কাউন্ট ইফ দিয়ে আপনি হচ্ছে স্পেসিফিক শর্ত সাপেক্ষে কাউন্ট করতে পারেন। যেমন ধরেন যে আমার যে ইনস্টিটিউট গুলো আছে, সেই ইনস্টিটিউট গুলোর ভিতর থেকে আপনার হচ্ছে ঢাকা বিভাগ, ঢাকা ডিস্ট্রিক্টের কয়টা ইনস্টিটিউট আছে সেটা আমরা গুণে বের করতে চাই। তো এখন আমরা ধরে ধরে গুনতে পারি যে ঢাকার এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে 10টা আছে আমার ঢাকার। তো এভাবে গুনতে পারি। কিন্তু এখানে আমার টোটাল ডাটা হচ্ছে 20টা। তো 20টা ডাটার ভিতর থেকে আমি 10টা খুঁজে বের করছি। কিন্তু আপনার ডাটা যদি এরকম হইতো যে 1000 ডাটা বা 2000 ডাটা, তখন আপনি কি এত সহজে খুঁজে বের করতে পারতেন? হইতো না কিন্তু। তো এই জায়গাতে আমরা এখন কাউন্ট ইফ ব্যবহার করে এটা সহজে বের করতে পারি। মানে কাউন্ট যদি করি নর্মালি, তাহলে তো সব গুণে ফেলবে। আর আমরা এখানে একটা শর্ত দিয়ে দিব যে এইখানের সবগুলাই গুনবা, মানে এইখানের থেকেই গুনবা, তবে ঢাকাগুলা গুনবা, অন্যগুলা গুনবা না। ঠিক আছে।
সেটা করা যায়, যেমন আমরা এটাকে ঢাকাতে কয়টা আছে সেটা বের করার জন্য কাউন্টটাই কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখেন। প্রথমে আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে, কারণ এটা একটা ফর্মুলা লিখতেছি, মনে আছে তো? কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ দুইটা আছে, একটা হচ্ছে কাউন্ট ইফ, আরেকটা কাউন্ট ইফস। কাউন্ট ইফটা আমরা নিয়ে নিলাম। এখানে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কোন রেঞ্জে গুনবে, কাউন্ট করবে, এই যে এই রেঞ্জে, রেঞ্জটা দিয়ে দিতে হবে। এরপরে ক্রাইটেরিয়া, মানে কোনগুলা খুঁজবে আর কোনগুলা বাদ দিবে, বাদ দিবে সব, ক্রাইটেরিয়ার ভিতরে যা থাকবে শুধু তাই গুনবে, এর বাইরে বাকি সব বাদ। তো ক্রাইটেরিয়ার ভিতরে দিয়ে দিলাম আমরা হচ্ছে ঢাকা, ডাবল কোটেশনের ভিতরে দিয়ে আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, এবার এন্টার প্রেস করে এই যে দেখেন 10 কিন্তু চলে আসছে আমার। ঠিক আছে? তো এই যে 10 চলে আসলো, আবার কিন্তু ধরে ধরে গুনতে হইলো না। এটা তো আমরা গুনছিলাম, আমরা যদি ঢাকা বাদ দিয়ে সিলেক্টটা দিয়ে দেখি কি হয়। এখানে এটা বাদ দিলাম, সিলেক্ট, SYL, বানান ভুল করলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, হ্যাঁ, বানান ভুল করা যাবে না। এই যে দেখেন সিলেটের আছে 3টা। তাহলে এইভাবে আমরা খুঁজে বের করতে পারি যে কোন প্রতিষ্ঠানের, সরি, কোন ডিস্ট্রিক্টের কয়টা প্রতিষ্ঠান আমাদের এইখানে কানেক্টেড আছে। ওকে, এটা গেল হচ্ছে যদি আপনার একটা শর্ত হয় তখন। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কাউন্ট ইফস, মাল্টিপল শর্তে ভিত্তিতে আমরা কাউন্ট করতে পারি, সেটাও কাউন্ট। যেমন এখানে দেখেন একটা দেওয়া আছে, সেটা হচ্ছে পেইড ইনস্টিটিউট ইন ঢাকা, মানে ঢাকার ইনস্টিটিউট তো আমরা পাইলাম 10টা, তবে ঢাকার ভিতরে পেইড কারা সেটা আমরা বের করতে চাই। তখন আর কাউন্ট ইফ দিয়ে হবে না, কারণ তখন শর্ত হয়ে গেছে দুইটা, এক হচ্ছে প্রতিষ্ঠানটা ঢাকার হইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে প্রতিষ্ঠানের স্ট্যাটাসটা পেইড হইতে হবে। তো এই যে দুইটা শর্ত সাপেক্ষে আমার এই কাউন্টটা হবে। তো এর জন্য আমরা কাউন্ট ইফ না দিয়ে কাউন্ট ইফস দিব। আমরা সরাসরি একটু ট্রাই করি এখানে, ইকুয়াল টু কাউন্ট ইফস, এই যে 2 নাম্বারটা, হ্যাঁ, দিয়ে এখানে দেখেন প্রথমে যেটা করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এই যে রেঞ্জ 1, হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া 1, এখান থেকে খুঁজবে কি ঢাকা, তাই না? তাহলে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা। ওকে, এরপরে স্ট্যাটাস দিয়ে খুঁজবো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, স্ট্যাটাস, কমা দিয়ে ক্রাইটেরিয়া হচ্ছে পেইড, হ্যাঁ, স্ট্যাটাস পেইড হইতে হবে, আর ডিস্ট্রিক্ট ঢাকা হইতে হবে। এই হচ্ছে আমার ডিস্ট্রিক্টের রেঞ্জ, ঢাকা, আর স্ট্যাটাস পেইড। এবার যদি আমরা এন্টার প্রেস করি, এই যে দেখেন 8 চলে আসছে। ঠিক আছে, দেখি তো ঢাকাতে 8টা কিনা। এই যে ঢাকার একটা পেইড, 2টা, এটা না, 3টা, 4টা, 5টা, 6টা, ছয়, এটা না, 7টা, 8টা, এই যে। তাহলে এখানে কি ফাংশন দেখা, আচ্ছা এটা কাউন্ট ইস মান্থলি দেখা, আবার মান্থলি অ্যাড হয়েছে সাথে। তো এটা দেখেন আমরা হচ্ছে টোটালি 8টা পাইলাম পেইড, 10টা হচ্ছে ঢাকার প্রতিষ্ঠান, সেই 10টার ভিতর থেকে পেইড হচ্ছে 8টা। ওকে, তো এক্ষেত্রে আমরা আরেকটা কিন্তু অ্যাড করতে পারি, ওই যে এখানে যেটা অ্যাড করছি, তাহলে পেইড, তবে বিলিং হচ্ছে মান্থলি। হ্যাঁ, ঢাকার প্রতিষ্ঠান, পেইড এবং মান্থলি বিলিং, এরকম অবস্থার কয়টা আছে সেটা অ্যাড করতে গেলে কি করতে হবে, জাস্ট আরেকটা, এই যে এখানে তো অলরেডি আমরা 2টা শর্ত দিয়ে দিছি, আরেকটা জাস্ট এখানে অ্যাড করব, রেঞ্জটা দিয়ে দেব প্রথমে। এরপরে আমরা হচ্ছে আমরা এটার ক্রাইটেরিয়া বললাম হচ্ছে মান্থলি। ঠিক আছে, এন্টার প্রেস করি, এবার 4টা আসছে, অর্থাৎ সাবস্ক্রিপশন প্ল্যান যেগুলার মান্থলি। আবার এই দিক থেকে তো আমরা দিছি ঢাকার পেইড হইতে হবে এবং মান্থলি হইতে হবে, এই টোটালি 3টা জিনিসের কম্বিনেশনে আমার এখানে ডাটা চলে আসলো। তা আমরা গণে দেখলাম যে 4টা জিনিস এরকম আছে। ওকে, আচ্ছা, তো কাউন্ট ইফ দেখলাম, কাউন্ট ইফসও দেখলাম, কাউন্ট ইফ সিঙ্গেল আর কাউন্ট ইফস হচ্ছে মাল্টিপল।
এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে সামিফস। সামিফ এবং সামিফস, এই যে দুইটা জিনিস। সাম তো আমরা অলরেডি করছি, তাই না? সাম করছি হচ্ছে যোগ করার জন্য। আর সামিফ হচ্ছে এটাও যোগ, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে কেমন? ওই যে আমরা একটু আগে কন্ডিশন দিলাম না, কাউন্টের ক্ষেত্রেও শর্ত দিলাম, এইখানে এসেও আমি শর্ত অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরেন যে এখানে দেওয়া আছে টোটাল পেইড ইন ঢাকা, তারপরে টোটাল পেইড ইন লিস্ট, তারপরে টোটাল পেইড ইন, টোটাল ডিউ ইন লিস্ট। তো ধরেন যে এই লিস্টের টোটাল পেইড কত আছে সেটা যদি বের করতে চাই, টোটাল পেইড কত আছে এবং টোটাল ডিউ কত আছে সেগুলো যদি বের করতে চাই, তখন দেখেন আমি এটা যদি সরাসরি যোগ করে ফেলি তাহলে তো টোটাল বের হয়ে গেল। এখানে যদি আমরা করি টোটাল, টোটাল বের হইলো কিভাবে? ওই যে অটো সাম আমাদের আছে, এই সাম, অটো সাম দিয়ে দিলাম, তাহলে টোটাল বের হয়ে গেল। হ্যাঁ, তা আমরা হচ্ছে পেইডটা বের করি এই লিস্ট থেকে, যেগুলার টাকা দেওয়া মানে পেইড, স্ট্যাটাস পেইড, এই যে পেইড, এটা ডিউ, পেইড, পেইড, ডিউ, পেইড। তো তো যেগুলার হচ্ছে, সরি, আচ্ছা, যেগুলার হচ্ছে পেইড সেইগুলা টোটাল কত আর ডিউ কত সেটা আমরা বের করতে চাই এখানে, ডিউ। হ্যাঁ, তাহলে পেইড বের করতে চাইলে আমরা এখানে সরাসরি সাম দিলে তো এই যে 1,30,000 চলে আসবে। তো আমরা আর সাম দিব না, আমরা কি দিব? সামিফ ইজ ইকাল টু সামিফ। ওকে, তো সামিফের ক্ষেত্রে প্রথমে আপনাকে রেঞ্জ দিতে হবে, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া দিতে হবে, তারপরে হচ্ছে সাম রেঞ্জ কোনটা যোগ হবে সেটা দিতে হবে। ওকে, তাহলে রেঞ্জ দিলাম, আমরা হচ্ছে পেইডটা বের করতে চাই এইখান থেকে, এই রেঞ্জ দিলাম, ক্রাইটেরিয়া দিলাম হচ্ছে পেইড। ওকে, আর সাম রেঞ্জ যোগ হবে কোনটা? যোগ হবে হচ্ছে এই রেঞ্জ থেকে। ঠিক আছে, এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমাদের টোটাল পেইড হচ্ছে 1,15,000, টোটাল হচ্ছে, টোটাল 1,30,000, পেইড 1,15,000। এবার দেখি এখান থেকে ডিউ, তো আমরা এটা থেকে এটা বিয়োগ করলেই বের হয়ে যায়। তারপর আমরা বিয়োগ না করে সামিফ দিয়ে করি, দেখি মিলে কিনা। সামিফ রেঞ্জ দিলাম হচ্ছে এটা, ক্রাইটেরিয়া দিয়ে দিলাম হচ্ছে ডিউ, এবার সাম রেঞ্জ দিয়ে দিলাম এইটা, এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। দেখেন আমাদের কিন্তু মিলে গেছে হিসাব, যে 1,30,000 টোটাল, পেইড 1,15,000, ডিউ হচ্ছে শুধু 15,000। ওকে, তো এভাবে আমরা হচ্ছে সামিফের মাধ্যমে স্পেসিফিক একটা কন্ডিশনের উপর বেস করে যোগ তো এটা গেল হচ্ছে আমাদের সামিফ। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে সামিফস, মানে মাল্টিপল কন্ডিশনের উপর বেস করে আমার যোগ বের হবে। তো সেটা কেমন? এই যে এইখানে একটা লেখা আছে দেখেন, টোটাল পেইড ইন ঢাকা। ঢাকা শহরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের ভিতর থেকে পেইড যেগুলার আছে, টোটাল ধরেন যে ঢাকাতে আছে 10টা, এই 10টা যেই পরিমাণ টাকা পেমেন্ট করছে সেটা কত টোটাল, সেটা আমরা বের করতে চাই এখানে, ইজ ইকাল টু সাম ইফস। এখন ইফ দিলে হবে না, সাম ইফস দিতে হবে, যেহেতু আমি মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই করব। সাম ইফস দিয়ে সাম রেঞ্জ বললাম, এখানে আগে কিন্তু সাম রেঞ্জটা বলতে হবে যে কোনটা যোগ হবে, এরপরে আপনি যত ইচ্ছা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে থাকেন। ওকে, তো এটা কমা দিয়ে দিলাম। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ 1, প্রথম রেঞ্জ দিলাম হচ্ছে আমার এইটা, এইখানে থেকে ঢাকা হইতে হবে। ঠিক আছে, এরপরে রেঞ্জ দিলাম হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, এখানে কি হইতে হবে? পেইড। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করি। এই যে দেখো, ঢাকার ভিতরে টোটাল পেইড হচ্ছে 68,000। তো
তো এটা কিন্তু আমার যেহেতু মাল্টিপল কন্ডিশন, এই কারণে আর সামিফ দিয়ে হইল না। এই কারণে আমাকে সামিফস প্লুরাল যেটা, সেইটা ইউজ করতে হইল। তো এই ছিল সামিফ এবং সামিফস এর ঘটনা। তাহলে আমরা কাউন্টিভস, কাউন্টিভ, কাউন্টিভস, সামিফ, সামিফস এগুলা দেখে ফেললাম। ওকে। এরপরে যেটা আছে অ্যান্ড এবং অর এর একটা ব্যবহার আছে ইফ স্টেটমেন্টের সাথে। তো এটা আমরা যদি একটু নিচে আসি, নিচে এসে এই প্র্যাকটিসটা একটু দেখি, এইদিকে যাই। তো অ্যান্ড এবং অর এর কনসেপ্টটা হচ্ছে এটা আপনাদেরকে, আপনারা যারা আইসিটিতে লজিক গেট পড়ছেন তাদের মনে থাকার কথা। অ্যান্ড গেট সার্কিট ডায়াগ্রাম, এটা লিখে আমি একটু সার্চ দিই, দেখেন অ্যান্ড গেটের সার্কিটটা একটু দেখেন। এই যে হচ্ছে আমার অ্যান্ড গেটের সার্কিট। ওকে। তো এটাকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করি। আবার অর গেটের একটা সার্কিট দেখি। গেট বানান ভুল হয়েছে, আচ্ছা যাই হোক। এই যে দুইটা গেট, তো লজিক গেট তো অনেকগুলোই আছে, তার ভিতরে অ্যান্ড, অর, তারপরে ন্যান্ড আছে, নর গেট আছে। তো ওই যে আইসিটি তে পড়ে আসছেন এগুলা কিন্তু এখানে কাজে লেগে যাবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের একটা ডায়াগ্রাম। এটা দেখেন, এটা যদি বোঝা যায় তাহলে কিন্তু আমরা অ্যান্ড এক্সেলেও অ্যান্ডটা ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো এখানে অ্যান্ডটা কিভাবে কাজ করছে, এটা ধরেন যে একটা ব্যাটারি, এটা হচ্ছে বাতি। এই ব্যাটারি থেকে দুইটা লাইন গেছে, এটা ধরেন যে মাইনাসের লাইন, কালো তার, আর এটা হচ্ছে রেড, লাল তার, প্লাসের লাইন। তো দুইটা লাইন যখন একসাথে মিলবে, মানে বাতির থেকে ব্যাটারিতে আসবে বা ব্যাটারি থেকে বাতিতে যাবে, তখন হচ্ছে এই বাতিটা জ্বলবে। এটাই তো নিয়ম, তাই না? তো এখন এইখানে দেখেন মাইনাসের লাইন তো সরাসরি গিয়ে ঢুকে গেছে বাতিতে, কিন্তু প্লাসের যে লাইনটা আছে সেই লাইনে দুইটা সুইচ বসানো। এই যে একটা সুইচ, এই যে একটা সুইচ। এখন দেখেন যদি আমি এই সুইচটা অন করি তাহলে কি বাতি জ্বলবে? বাতি কিন্তু জ্বলবে না, কারণ এইখানে আরেকটা সুইচ আছে, যেই সুইচটা ছাড়া আমার কানেকশনটা কমপ্লিট হচ্ছে না। ওকে। তো এক্ষেত্রে যখন আমি দুইটা সুইচ একসাথে দিয়ে দিব তখন আমার এই বাতিটা জ্বলবে। ইভেন এই যে সেম স্টাইলে যদি আরো এখানে 10টা বাতি, 10টা সুইচ থাকতো, তাহলে কিন্তু বাতি 10টা একসাথে সুইচ না দিলে বাতিটা জ্বলতো না, কারণ এমন ভাবে এটা সাজানো। তো এটা হচ্ছে অ্যান্ডের স্ট্রাকচার, মানে সবগুলা সুইচ দিয়ে থাকতে হবে, সবগুলা শর্ত ফিল আপ হইতে হবে। ওকে। এরপরে আসেন, এটা হচ্ছে অর গেটের, সরি এটা অর গেটের না, ভুল চলে আসছে। অর গেটের হচ্ছে এইটা, এইটা দেখেন। তো অর গেটেও একই ঘটনা। এইখানে একটা ব্যাটারি, এখানে একটা বাতি, মাইনাসের লাইনটা ঠিকঠাক গেছে, প্লাসের লাইনে আইসা এইখানেও কিন্তু দুইটা সুইচ, কিন্তু দুইটা সুইচ হইলেও প্যাটার্নটা কিন্তু ভিন্ন। এখন দেখেন আপনি যেই সুইচটাই দেন, এই সুইচটা যদি দেন তাইলেও বাতি জ্বলে যাবে, কারণ লাইনটা কানেকশন পেয়ে গেল। আবার এই সুইচ দিলেও বাতি জ্বলে যাবে, যেটাই সুইচ দেন আপনি বাতি কিন্তু ঠিকই জ্বলে যাবে। ওকে। তো অর এর ক্ষেত্রে দুইটার যে কোনো একটা যদি সুইচ দেন আপনি, তাহলে কানেকশন পেয়ে যাচ্ছে। তো এটা যদি এক্সেলের সাথে মিলাই, দুইটা শর্ত, দুইটা শর্তের ভিতর থেকে যে কোনো একটা শর্ত ফিল আপ হইলেই সে ট্রু রিটার্ন করবে। ওকে। তো এটাকে আমরা এবার একটু প্র্যাকটিক্যালি দেখি এক্সেলের ভাষা এটা কিভাবে কাজ করে। ধরেন যে এখানে আহ, একজন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, আর এখানে অ্যাটেন্ডেন্স। তো মার্কস এবং অ্যাটেন্ডেন্সের মার্কস আমার এখানে দেওয়া আছে একজন স্টুডেন্টের। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে একটা শর্ত দিতে চাই, মার্কস যদি 50-এর বেশি পায় এবং অ্যাটেন্ডেন্স মার্কস যদি 5-এর বেশি পায়, তাহলে তাকে বলে দিব প্রমোটেড। হ্যাঁ, প্রমোটেড।
আর যদি 50-এর কম পায় বা 5-এর কম পায় তাহলে নট প্রমোটেড, এরকম একটা লিখে দিতে চাই। তো ধরেন যে এখানে মার্কস দিয়ে দিলাম হচ্ছে 56, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম হচ্ছে 9, আবার এখানে মার্কস দিয়ে দিলাম 12, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম হচ্ছে 8, মার্কস দিয়ে দিলাম হচ্ছে ধরেন 89, অ্যাটেন্ডেন্সে দিয়ে দিলাম হচ্ছে 3। তো এখানে আইসা এখানে আইসা আমরা যদি এটা একটু চেক দেই যে সে প্রমোটেড কিনা। তো এখানে দুইটা জিনিস, যেহেতু মার্কস পাইতে হবে 50-এর বেশি, আবার অ্যাটেন্ডেন্সে পাইতে হবে 5-এর বেশি। এখন এইটাতে আমরা শর্তটা তাকে কিভাবে দিতে চাই? শর্তটাকে এভাবে দিতে চাই যে আপনার দুইটা শর্তই পূরণ হইতে হবে। যদি দুইটা শর্তই পূরণ হইতে হয়, যদি দুইটা শর্তই পূরণ হইতে হয়, তাহলে আমাদের অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। ওই যে একটু আগে আমরা সুইচ দেখে আসলাম না, যে আচ্ছা, আমি এটাকে একটু কোয়েট করে দিই। ওকে, ভাই আমার হচ্ছে স্ক্রিন শেয়ারের পারমিশনটা চলে গেছে। সরি, একটু ইন্টারাকশন হয়ে গেল, ইন্টারাপ্ট। তো যেটা বলছিলাম যে আমাদের যদি দুইটা শর্তই পূরণ হইতে হয়, তাহলে অ্যান্ড ইউজ করতে হবে। আর যদি যে কোনো একটা শর্ত পূরণ হইলেই হয়, তাহলে অর ব্যবহার করলে আমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে? তো চলেন প্র্যাকটিক্যালি দেখি। তা আমরা চাচ্ছি প্রথমে অ্যান্ড দিয়ে ট্রাই করি, এখানে অ্যান্ড দিয়ে, আর এইখানে আমরা হচ্ছে অর দিয়ে ট্রাই করবো। হ্যাঁ, তো অ্যান্ড দিয়ে ট্রাই করতে হলে আমি ইকুয়াল সাইন ইফ নিয়ে নিলাম। এখন আমরা কিন্তু ইফ এর ভিতরে ইউজ করব অ্যান্ডটা, বা অরটা ইফ এর ভিতরে ইউজ করব। ইফ এ যেমন হচ্ছে একটা শর্ত দেওয়া যাইতো, এখানে হচ্ছে একসাথে মাল্টিপল শর্ত দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা দিলাম হচ্ছে অ্যান্ড, ইফ এর ভিতরে অ্যান্ড, হ্যাঁ, মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, মার্কস যদি 50-এর বেশি অথবা 50-এর সমান হয়, এবং এই যে এবং অ্যান্ড যেহেতু নিছি, এবং অ্যাটেন্ডেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5, অ্যাটেন্ডেন্স যদি 5-এর সমান অথবা বেশি হয়, তাহলে কি হবে? তাহলে এই যে আমাদের যে ইফ সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তাকে প্রমোটেড দিয়ে দিলাম, ডাবল টি মেবি, আর তা না হলে তাকে হচ্ছে নট, এটা দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু ইফ এর সিনট্যাক্সেই আছি, তিনটা জিনিসই আমি দিলাম। এইখানে হচ্ছে শর্ত, এখানে হচ্ছে শর্তটা পূরণ হইলে কি হবে, শর্তটা পূরণ না হইলে কি হবে। ওকে, তো এই যে যে আমি শর্তটা দিলাম, আগে একটা শর্ত দিতাম আমরা এখানে, এখন একসাথে অ্যান্ড ব্যবহার করে দুইটা শর্ত দিয়ে দিছি। ওকে, এন্টার প্রেস করে দেখেন প্রমোটেড, এটাকে আমরা ড্র্যাগ করে দিই, নট, এটাও নট। এখানে কিন্তু অ্যাটেন্ডেন্সে 8 মার্কস পাইছিল, কিন্তু এই যে তার টোটাল মার্কস যে 12, এই কারণে সে এইখানে ফেল করছে আর কি। আবার এইখানে সে পাস করছে, কিন্তু এখানে ফেল করছে। ঠিক আছে? তো এই সেম জিনিসটা যদি আমরা অর দিয়ে করতাম, জাস্ট আমি এটাকে দেখেন একটু কপি করে ফেলি। আচ্ছা, কপি না করি, কপি করলে আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে। ইজ ইকুয়াল টু ইফ, ইফ স্টেটমেন্ট নিয়ে নিলাম, দুইটা শর্ত দিব এই কারণে অর নিয়ে নিই। অর দিয়ে প্রথমে চেক দিলাম হচ্ছে মার্কস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, মার্কসটা 50-এর সমান অথবা বেশি কিনা। এরপরে আমরা অ্যাটেন্ডেন্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 5 কিনা। এই যে এখানেও কিন্তু একইভাবে দিলাম, পার্থক্য হচ্ছে আগে আমরা অ্যান্ড ব্যবহার করছিলাম, এখন অর ব্যবহার করতেছি। তাহলে প্রমোটেড, অথবা সেটা না হইলে নট, ডাবল কোটেশন দিতে হবে। এই যে
এটা প্রমোটেড হয়ে গেছে। দেখেন, অরের ক্ষেত্রে সবগুলা প্রমোটেড, কারণ অরে কোনো একটা সূত্র যদি সঠিক হয়, মানে সরি কন্ডিশন যদি আমার সঠিক হয়, তাহলেই কিন্তু সে প্রমোটেড হয়ে যাচ্ছে। যেমন এইখানে মার্কসে ঠিক 5 না পাইলেও, সরি অ্যাটেন্ডেন্সে 5 না পাইলেও মার্কসে কিন্তু 5 পেয়ে গেছে। এখানে অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস না পাইলেও, এই ফুল মার্কস পাইছে কিন্তু মার্কসে পায়নি, অ্যাটেন্ডেন্সে তো পাইছে, এই হিসাবে প্রমোটেড। আর এখানে 2টা পাইছে তাই প্রমোটেড। তো এখানে যদি 89 যেটা আছে এটাকে আমি 9 করে দিই, দেখেন এইবার হইছে নট। মানে এইটাতেও এই সুইচও দেওয়া না, এই সুইচও দেওয়া না। তো এন্ডে তো আপনার একটা সুইচ বন্ধ থাকলেই এটা আর কাজ করবে না। আর অরে হচ্ছে 2টা সুইচ যদি বন্ধ থাকে তখন আর এটা কাজ করবে না। তো এটা এন্ডের ক্ষেত্রেও নট, অরের ক্ষেত্রেও নট, কারণ কোনো দিক থেকে সে উত্তীর্ণ হইতে পারেনি। 2টা সুইচের কোনো সুইচই দেওয়া না। ওকে। তো এইভাবে আপনি মাল্টিপল শর্ত দিয়ে আপনি একটা কিছুকে চেক দিতে পারেন এট এ টাইম, একসাথে সবগুলাকে শর্ত এখানে ঢুকাই দিতে পারেন। ওকে। এরপরে আমাদের যেটা আছে, আহ অল্প সংক্ষেপে আমি একটা এই জিনিসটা একটু দেখাই দেবো, কারণ এখানে খুব বেশি জটিল কিছু নেই। সেটা হচ্ছে ডেট রিলেটেড কয়েকটা ফাংশন। তো ডেট রিলেটেড ফাংশনগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে। যেমন ধরেন যে আপনি আজকের তারিখটা চাচ্ছেন, তাহলে ইকুয়াল টু টুডে। টুডে যদি দিয়ে দেন, তাহলে দেখেন কি হয়, আজকের তারিখটা পেয়ে গেলেন। ইকুয়াল টুডে, এটা দিলে আজকের তারিখ পাওয়া গেল। ইকুয়াল যদি নাও দেন, তাহলে কি হবে, বর্তমানে একেবারে সময়টা এখানে পাওয়া গেল। তাহলে নাও, টুডে, এগুলা দিয়ে আমরা আজকের এটা পাচ্ছি। এরপরে আপনি একটা স্পেসিফিক ডেট থেকে চাইলে আপনি বের করতে পারেন যে এই যে যেই ডেট, এই তারিখটা, এটা মাসের কয় নাম্বার দিন, এটা মাসের কয় নাম্বার দিন। এর জন্য আপনি ডে ফাংশনটা ব্যবহার করতে পারেন। ডে দিয়ে এই যে এই ডেটটা দিয়ে দেন, দেখেন এটা হচ্ছে মাসের 19 নাম্বার দিন, এই তারিখটা মাসের কয় নাম্বার দিন। ওকে। তারপরে হচ্ছে এখানে আপনি ইয়ার বের করতে পারেন কোন একটা ডেট থেকে, যেটা কত সালের ঘটনা, একটা ডেট থেকে ইয়ার। তাহলে জাস্ট ইয়ার দেন, ইয়ার দিয়ে আপনি হচ্ছে এখানে যে কোনো একটা ডেট দিয়ে দেন, এই হচ্ছে 2026। একইভাবে মান্থও বের করতে পারেন এখানে, মান্থ, এটা দিয়ে দেন, মান্থ হচ্ছে 1। ওকে। এইভাবে আমরা ডেট রিলেটেড ফাংশনগুলো ইউজ করতে পারি। এরপর আজকের ক্লাসের যে মূল টপিক, সেটাতে আমরা একটু ধীরে ধীরে চলে যাই। ভি লুকআপ এবং এক্স লুকআপ, এই 2টা জিনিস আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ভি লুকআপটা হচ্ছে আমাদের, এটা একটা লুকআপ ফাংশন। এখানে আসি আমরা, এগুলাকে আমরা একটু ডিলিট করে দিই। ভি লুকআপ আমরা এখানে প্র্যাকটিস করব। তো ভি লুকআপ হচ্ছে একটা লুকআপ ফাংশন। হ্যাঁ, লুকআপ মানে কি, খুঁজে বের করা। তো ভি লুকআপ মানে ভার্টিক্যালি কোনো একটা জিনিস খুঁজে বের করা। আপনি উপর থেকে নিচের দিকে, হ্যাঁ, ভার্টিক্যালি কোনো একটা কিছু খুঁজে বের করবেন। খুঁজে বের করে এটার ডাটাটা আপনি এইটা দিয়ে আপনি এই দিকে সব ডাটা খুঁজে বের করতে পারবেন। বাস্তব উদাহরণ হিসেবে ধরেন যে আপনাকে বললাম যে আপনি 120 নাম্বার আইডি যেটা আছে, 120 নাম্বার আইডিতে যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানের নাম কি। তো 120 দিয়ে আপনি কিন্তু এই যে পিস ইন্টারন্যাশনাল বের করে ফেলতে পারেন। অথবা 120 নাম্বার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান টাকা দিছে কিনা, এই যে পেড, হ্যাঁ, টাকা দিছে। তো এখন আপনাকে যখন আমি বলতেছি যে 106 দেখেন তো, 106 কোন ডিস্ট্রিক্টে, এই যে 106, আপনি তখন কি করেন, 106 আসেন, এসে দেখতেছেন হ্যাঁ রাজশাহী ডিস্ট্রিক্টে, তখন আপনি আমাকে বললেন 106 রাজশাহী জেলায়। ঠিক আছে। তো এইটাই আমরা হচ্ছে অটোমেশনে চলে যেতে পারি। অটোমেশন কেমন, অটোমেশন হচ্ছে আপনার ভিলুকআপ ব্যবহার করে আপনাকে শুধুমাত্র আইডিটা দিবে, আইডি দিয়ে আপনি তার হয়তো বা প্রতিষ্ঠানের নাম বের করবেন, অথবা ডিস্ট্রিক্ট বের করবেন, অথবা স্ট্যাটাস বের করবেন, অথবা
সাবস্ক্রিপশন প্ল্যান, এইগুলা বের করবেন। ওকে, তো চলেন এটা ভিলুকআপটা কিভাবে ব্যবহার করে আমরা আগে একটু দেখি। ইজ ইকুয়াল টু ভিলুকআপ। ভিলুকআপের সিনট্যাক্সটা দেখেন, কি দিয়ে খুঁজতেছেন প্রথমে সেটা দিতে হবে, তারপরে হচ্ছে কোন এরিয়াতে খুঁজতেছেন সেই এরিয়াটা দিতে হবে, তারপরে হচ্ছে কয় নাম্বার কলামের ডাটা খুঁজতেছেন সেটা দিতে হবে। এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। আরেকটা অপশনাল আছে রেঞ্জ লুকআপ, মানে এটা একজ্যাক্ট ম্যাচ হবে নাকি এই কাছাকাছি ম্যাচ হইলে আপনাকে খুঁজে দিবে। ওকে, তো দেখেন এইখানে ভিলুকআপ, এর ভিতরে লুকআপ ভ্যালুটা আমরা দিব। ধরেন যে আমরা 110 দিয়ে খুঁজতে চাই, এটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। আমরা সার্চ করব আইডি দিয়ে, যেহেতু 110 হচ্ছে আমার লুকআপ ভ্যালু। 110-এর আহ, নামটা আমরা বের করতে চাই, 110 প্রতিষ্ঠানের নামটা বের করতে চাই। তো আমরা 110 লিখলাম, এরপর টেবিল অ্যারে পুরো এরিয়াটা দেখাই দিতে হবে। আমার এরিয়াটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে এসে আমার কলাম ইন্ডেক্স, আমি কি খুঁজতে যাচ্ছি? আমি খুঁজতে যাচ্ছি প্রতিষ্ঠানের নাম, তাই না? 110 তো আমি জানি আইডি, কিন্তু প্রতিষ্ঠানের নাম কি এটা জানি না। তাহলে প্রতিষ্ঠানের নামটা কয় নাম্বার কলামে আছে দেখেন তো। আইডি হচ্ছে আমার 1 নাম্বার কলাম, ইনস্টিটিউট নেম হচ্ছে আমার 2 নাম্বার কলাম। তাহলে এখানে দিব আমরা হচ্ছে 2 2 নাম্বার কলাম থেকে সে ডাটা খুঁজে দিবে। ওকে, এরপরে হচ্ছে আমার অপশনাল একটা আছে, একজ্যাক্ট ম্যাচ নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো এটা না দিলেও হবে, ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করে দিই। এই যে দেখেন 10 নাম্বার, 110, লিটল অ্যাঞ্জেলস। লিটল অ্যাঞ্জেলস চলে আসছে কিন্তু এখানে। মজার না বিষয়টা, আপনি হচ্ছে একটা আইডি দিয়ে এভাবে খুঁজে বের করতে পারেন। তো এই যে প্রতিষ্ঠানের নামটা আমরা বের করলাম, 110 তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিছিলাম, তাই না? ম্যানুয়ালি না লিখে আমরা হচ্ছে এটাকে রেফারেন্স হিসেবে নিতে পারি। তাহলে এখানে এটা না দিয়ে এই যে এই রেফারেন্স, এইটার রেফারেন্স দিতে পারি আমরা। তাহলে কি হবে, এইখানে আমি যাই লিখবো অটোমেটিক আহ ওই অনুযায়ী সে খুঁজে বের করবে। যেমন এখন কিছুই নেই, এই কারণে এনে আসছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে 101। এই যে দেখেন 101 লেখার সাথে সাথে কিন্তু এখানে আল হাদি মাদ্রাসা চলে আসছে। 101 আল হাদি মাদ্রাসা, মানে সার্চটা কিন্তু আমার কাজ করতেছে। 105 দেই, এই যে দেখেন সিটি সেন্ট্রাল মাদ্রাসা 105, এই যে সিটি সেন্ট্রাল মাদ্রাসা। ঠিক আছে, এইভাবে আপনি খুঁজে বের করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আইডি, এখানে দিয়ে দিলাম হচ্ছে নেম। তো আমরা যদি আরো ডাটা খুঁজে বের করতে চাই, যে আমি চাচ্ছি যখনই এইখানে কেউ একটা আইডি টাইপ করবে, আইডি টাইপ করার সাথে সাথে এই স্টুডেন্ট এই প্রতিষ্ঠানের নাম চলে আসবে, তারপরে এটা কোন ডিস্ট্রিক্টের সেটা চলে আসবে, স্ট্যাটাস চলে আসবে, সাবস্ক্রিপশন প্ল্যান, হ্যাঁ, এই সব কিছু চলে আসবে। আমি জাস্ট এখানে একটা আইডি টাইপ করব, করা যাবে না? যেহেতু আমি নেম বের করতে পারছি, তাহলে বাকিটিও বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে ডিস্ট্রিক্টটা বের করি। ডিস্ট্রিক্ট নেম যেভাবে বের করছে একই সিস্টেমেই কিন্তু আমরা বের করব। দেখেন আমি নেমের এটাকে যদি আমি জাস্ট কপি করে নিয়ে আসি, এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করাতে আমার কি হইলো, ওই নামটাই আসছে, কারণ এটা একেবারে হুবহু কপি করছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে জাস্ট এই যে এখানে 2 আছে না, কলাম ইন্ডেক্স বলছিলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলামে, আর ডিস্ট্রিক্টটা হচ্ছে আমার 3 নাম্বার কলামে, দেখছেন? এখানে 2 এর জায়গায় জাস্ট 3 দিয়ে দিব আমি। ঠিক আছে, এই যে ঢাকা। এবার যদি আমি 111 দিই, 111 হচ্ছে কোরআনিক লাইট, এবং এটাও ঢাকা। 112 দিই, সাকসেস একাডেমি সিলেট। 112 সাকসেস একাডেমি সিলেট। ওকে, তো এইভাবে আপনারা আহ, একটা আইডি দিয়ে আপনি নেম বের করতে পারতেছেন, ডিস্ট্রিক্ট। এই দিকে যদি আরো ডাটা থাকে, যত ডাটা থাক, সব আপনি এই আইডি দিয়ে বের করে ফেলতে পারবেন। ওকে, তো এই হচ্ছে মূলত ভিলুকআপের মূল কনসেপ্ট। আপনি একটা ডাটা দিয়ে বাকি ডাটাগুলোকে খুঁজে বের করতে পারেন। এখন ভিলুকআপের কিছু সীমাবদ্ধতা আছে। ভিলুকআপ উল্টা দিকে খুঁজতে পারে না। যেমন আপনি এই যে আইডি দিয়ে এই দিকে খুঁজতে পারবেন, যত ইচ্ছা খুঁজেন, সমস্যা নেই, কিন্তু উল্টা দিকে খুঁজতে পারবেন না। মানে এই দিকে যদি আইডিটা থাকতো আপনার, এই দিকের ডাটা এই দিক থেকে খুঁজতে পারতেন না, উল্টা দিকে বাম দিকে। এরা সব সময় বাম থেকে ডান এই দিকে যেতে থাকে, উল্টা দিকে এই দিকে খুঁজতে পারবেন না কিন্তু ভিলুকআপ দিয়ে। ওকে,
কাজেই ওই চেষ্টা করে লাভ নেই। এরপরে আসেন, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এক্স লুকআপ। একটা দেখলাম ভি লুকআপ, আর একটা এক্স লুকআপ। এক্স লুকআপ খুবই মডার্ন একটা ফাংশন। মানে ভি লুকআপ এর আপডেট ভার্সন ধরতে পারেন। ভি লুকআপের সাথে এইচ লুকআপ দুইটার কম্বিনেশনে এক্স লুকআপ তৈরি হয়েছে। তো এক্স লুকআপ দিয়ে ভি লুকআপ দিয়ে যা কাজ করছি না আমরা, এক্স লুকআপ দিয়ে সেম কাজই করতে পারবো আমরা। কিন্তু এক্স লুকআপ আরো মডার্ন। তো দুইটার ভিতরে মৌলিক পার্থক্য কি আছে, আমি যদি একটু এখানে দেখেন একটা ছবি আছে, এটা একটু পরে দেখেন। প্রথম কথা হচ্ছে এর ভিতরে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে বৈশিষ্ট্যে। বৈশিষ্ট্যের দিক থেকে এটা শুধু ডান দিকে খোঁজে, এই দিকে। আর এক্স লুকআপ দিয়ে ডান দিকে বাম দিকে সব দিকে খুঁজতে পারবে। ঠিক আছে। ভি লুকআপে আপনার হচ্ছে কলাম নাম্বার গুণে দিতে হয়, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম। আর এক্স লুকআপে কলামটা দেখাই দিলেই হয় যে কোন কলামে খুঁজবে। ভি লুকআপের ক্ষেত্রে এই যে ফলস বা জিরো লিখতে হয়, আর এটা বাই ডিফল্ট হচ্ছে সঠিক। ঠিক আছে, যেটা আছে এটা খুঁজে বের করে ফেলে। এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে ইফ এরর ব্যবহার করতে হয় যদি আপনার কোনো ভুল থাকে। যেমন এই যে একটু আগে দেখছিলাম না, আমার এখানে যদি আইডিটা না থাকে, তখন এই যে দেখেন কি দেখাচ্ছে, একটা এররের মতো দেখাচ্ছে না। তো এই এররটা সলভ করার উপায় কি, আমি এখানে কিছু লিখি নেই, হ্যাঁ। তারপরও এখানে যাতে এরর না আসে, এর জন্য আমরা এই যে ভিলুকআপ যেটা দিছি, ভিলুকআপ এখানে সরাসরি এটা না লিখে এটাকে আমি একটা ইফ এররের ভিতরে লিখতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, ইফ এরর। যদি এই ফাংশনটা আমাকে কোনো এরর দেয়, তাহলে কি করব, তাহলে হচ্ছে বলে দেব যে ফাঁকা রাখলাম, অথবা বলে দিতে পারি প্লিজ সিলেক্ট অ্যান আইডি ফার্স্ট। ঠিক আছে, আগে একটা আইডি খুঁজেন, তারপরে আপনি আইডি লেখেন। সিলেক্ট না দিয়ে রাইট দেই, তাহলে আরো ভালো বোঝা যায়। রাইট, যেহেতু আমরা ড্রপ ডাউন দিই নেই। আগে একটা আইডি দেন এখানে, তাইলে এটা অটোমেটিক খুঁজে পাবে। যেমন আমরা আইডি দিলাম হচ্ছে 110। এই যে এখন কিন্তু লিটল এঞ্জেলস চলে আসছে। এইখানে কিন্তু এখন আর এররটা নাই। এখানে যখন আমি ডিলিট করে দিচ্ছি তখন আছে, অথবা হচ্ছে এখানে 189 দিয়ে দিলাম। আচ্ছা, এটা এই যে দেখেন আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাচ ধরে ফেলছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফলস দিয়ে দিই। তাহলে সে কিন্তু আর ওই যে অন্য একটা কিছু উম, খুঁজে বের করে ফেলে নেই। ঠিক আছে। তো এখানে আমরা যে এররটা আসতেছে, এররের জন্য আমার আলাদা করে ইফ এরর ফাংশন ব্যবহার করা লাগলো। কিন্তু এক্স লুকআপ ব্যবহার করলে আর এটা করা লাগতো না। তো চলেন আমরা এক্স লুকআপ একটু ট্রাই করি, এক্স লুকআপ দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো ধরেন যে আমি এই যে যে আইডিটা আছে, এই আইডিটারই আমি আরেকটা কপি করে ফেলি, হ্যাঁ। জাস্ট সহজে বোঝার জন্য যে আমি আইডিটা যেই দিকেই থাক, এক্স লুকআপ কিন্তু আমি এই দিকেও আমি খুঁজতে পারবো। তো চলেন আমি এই যে যে আইডিটা আছে, সেই আইডি দিয়ে আমি এবার প্রতিষ্ঠানের নাম খুঁজবো উল্টা দিকে, হ্যাঁ। তো এখানে আমি একটা এক্স লুকআপ দিই, এক্স লুকআপ। তবে আরেকটা ওয়ার্নিং, এক্স লুকআপ একটা মডার্ন ফাংশন। যাদের আগের ভার্সন, ওল্ড ভার্সন আছে, 2007, 10, হ্যাঁ, 13, এইগুলাতে কিন্তু আপনি এক্স লুকআপ খুঁজে পাবেন না। ইভেন 16তেও নাও পেতে পারেন। 16-র পরে 19 বা 20, 20 তো নাই, 21, 24 এইগুলাতে পাবেন। অথবা 365 যাদের লেটেস্ট ভার্সন আছে। এক্স লুকআপের ভিতরে লুকআপ ভ্যালু এখানেও দিতে হবে আমাকে। তো আমি লুকআপ ভ্যালু এই যে এটাই ধরাই দিই, যেহেতু এখানে আমি লুকআপটা দিব, এখানে আইডিটাই দিব। এরপরে লুকআপের কোথায় খুঁজবে, এবার আমি এই যে এটা দিয়ে দিলাম যে এই এই জায়গায় খুঁজেন রিটার্ন অ্যারে। এইবার আমি হচ্ছে রিটার্ন করে দিতে পারি যে কোনো অ্যারেকে। দেখেন এখানে কিন্তু আমি ফুল টেবিল দেখাই দেওয়া লাগে নাই, বা কলাম কোনটা, এই জাতীয় কিছু জিনিস বলে দেওয়া লাগে নাই। এবং এই যে দেখেন একটা অপশন আছে ইফ নট ফাউন্ড, যদি ডাটা খুঁজে না পায় তখন কি করবে, তখন বলে দিবে যে নো ডাটা ফাউন্ড। নো ডাটা ফাউন্ড, কোনো ডাটা পাওয়া যায়নি। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, বাকিগুলো অপশনাল আমি দিলাম না। এন্টার প্রেস করুন, এই যে দেখেন নো ডাটা ফাউন্ড আসছে। তো এখানে যদি আমি দিয়ে দিই 102, এই যে দেখেন গ্রিন হিল স্কুল, এইখানেও কিন্তু গ্রিন হিল স্কুল চলে আসছে।
তো এখানে কিন্তু আমি এই আইডিটা ইউজ করি নাই, এক্স লুকআপে ইউজ করছি এই আইডিটা। তাহলে এইখান থেকে উল্টা দিকে কিন্তু এই যে 102, এই দিকে গ্রিন হিল স্কুল উল্টা দিকে ডাটা খুঁজে বের করতে পারছে। তো এক্স লুকআপের কনসেপ্টটা হচ্ছে এরকমের, আপনি দুই দিকেই ডাটা খুঁজতে পারবেন, ডানে বামে যেই দিকে যান কোনো সমস্যা নেই। ওকে। এবং এটার যে সুবিধা আছে, এই ভি লুকআপ এবং এক্স লুকআপের ভিতরে পার্থক্যটা তো আমরা দেখাই দিলাম। তো এইভাবে আপনারা, এটা আমি তো একটা এক্সাম্পল দিলাম, আপনি কিন্তু যে কোনো কিছু খুঁজে বের করতে পারেন। যেমন ধরেন যে আপনার কাছে স্টুডেন্টদের ডাটা আছে, স্টুডেন্টদের ডাটা কেমন, স্টুডেন্টদের ডাটা হচ্ছে ধরেন আপনার কাছে আছে আহ, তার টেবুলেশন শিট হইতে পারে, অথবা আহ, প্রত্যেকটা সাবজেক্টে সে কত নাম্বার পাইছে সেরকমের একটা শিট আছে। তো সেই শিট থেকে আপনি চাইলে কিন্তু তার মার্কশিট বানিয়ে দিতে পারেন। জাস্ট তার রোল নাম্বারটা দিবেন, রোল নাম্বার দিলেই তার মার্কশিট জেনারেট হয়ে যাবে। তো এটা ভিলুকআপ দিয়ে করতে পারেন। এটা আপনাদের বাড়ির কাজ রইলো, আপনারা এই যে ভিলুকআপ দিয়ে এটা একটু ট্রাই করবেন। যে একটা শিটের ভিতরে আমার সব স্টুডেন্টের ডাটা থাকবে, সেই ডাটা থেকে আমি অন্য একটা শিটে গিয়ে আমি ভিলুকআপ দিয়ে তার সেই রোল নাম্বার দিয়ে সে কোন সাবজেক্টে কত মার্কস পাইছে এরকম একটা মার্কশিট প্রিন্ট করে ফেলবো। ওকে। তো এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, বাড়িতে বসে বসে এই কাজ করে ফেলবেন ইনশাল্লাহ। আরেকটা বাড়ির কাজ যদিও এখানে দেওয়া আছে সিম্পলের ভিতরে, আমি এটা একটু দেখাই দিই। এটা খুবই ছোট একটা স্যালারি শিট প্রজেক্ট। স্যালারি শিটটা খুবই ইজি। এখানে আপনি হচ্ছে কলাম দিবেন নেম, বেসিক স্যালারি, হাউস রেন্ট বাসা ভাড়া, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, টোটাল। তো এখানে নেম দিবেন, এমপ্লয়ির নাম, তার বেসিক স্যালারি কত, তো বেসিক স্যালারি ধরেন যে 10,000 বা 50,000। হাউস রেন্ট হবে বেসিক স্যালারির 50%। কারো যদি বেসিক স্যালারি 50,000 টাকা হয়, তাহলে তার বাসা ভাড়া হবে আরো 25,000। ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্স ধরেন যে 10% হবে, 50,000 হলে আরো 5,000 টাকা তার মেডিকেল খরচ বাবদ দেওয়া হবে। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, 5%, তার বেসিকের 5% প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে তার কাছ থেকে কাটা হবে। অ্যাডভান্স, সে যদি কোনো টাকা নিয়ে থাকে তাহলে অ্যাডভান্সে সেটা অ্যাড হবে। এবার টোটালটা এই বেসিকের সাথে হাউস রেন্ট মেডিকেল এই তিনটা যোগ হবে, আর প্রভিডেন্ট ফান্ড আর অ্যাডভান্স এই দুইটা হচ্ছে বিয়োগ হবে, বিয়োগ হয়ে টোটালটা বের হবে। তারপরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে একটা অ্যাপ্লাই করবেন বিলো 15,000, 15,000 নিচে যেগুলো আছে সেগুলোকে একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করবেন। তো এই হচ্ছে আপনার হোমওয়ার্ক। আর আমি তো একটা হোমওয়ার্ক দিলাম আপনাদেরকে, এটা মনে রাখবেন। এটা আপনারা বাসায় বসে বসে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করা শুরু করে দেন। আলী আহমদ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছে যে একই ফাংশনের ভিতরে কি একসাথে এন্ড এবং অর ইউজ করা যাবে? আপনি আসলে কি চান সেটা বলেন, এন্ড এবং অর ব্যবহার মা- করে। মানে ভাইয়া মনে করেন যে হ্যাঁ, কোনো একটা শীটে 4টা কলাম আছে, তার মধ্যে দুটা এন্ড দিয়ে কানেক্ট করতে চাই এবং দুটা অর দিয়ে একই সাথে। বাস্তবে বলেন, কলম বলেন না, বলেন যে এটা এটা। বাস্তবে বলেন তো কি চান, যেমন একটা বাস্তব উদাহরণ দেন। বাস্তব উদাহরণ মনে করেন যে আপনার এই কয়েকটা 4টা বিভিন্ন সাবজেক্টের মার্ক নিলাম, ওকে। তো তার মধ্যে ধরেন দুটা সাবজেক্টে একটা রেঞ্জ দিলাম। একটাই মনে করেন যে আপনার কেমনে বলা যায়, একটাই 40 অ্যাবভ, আর একটাই মনে করেন যে 30 অ্যাবভ। হ্যাঁ। আর আর বাকি যেই দুটা সাবজেক্ট থাকবে ওর মধ্যে মনে করেন যে ওই কোনোভাবে মানে বাকি দুটার অপশনাল ধরা গেল,
হ্যাঁ হ্যাঁ। ধরেন যে ওই একটা দিলেন, দুইটা যে কোনো একটা হইলেই হয়। জি জি। ওকে, খুবই সুন্দর একটা বিষয় সামনে চলে আসছে। তো আপনার এটাকে যদি আমরা একটু ভিজুয়ালি দেখাই, এরকম হইতে পারে। ধরেন যে আমার এখানে বাংলা, ইংলিশ, এগুলো হচ্ছে ধরেন ম্যান্ডেটরি সাবজেক্ট। তারপরে জি। এগ্রিকালচার হচ্ছে তার অপশনাল সাবজেক্ট। আর একটা অপশনাল আর সাবজেক্ট একটা ধরেন যে ইংরেজি। উম, জি। অর্থনীতি, ইংরেজি কি, ইকোনমিক্স। ইকোনমিক্স। জি। তাহলে এই দুইটায় তাকে বললাম যে 80-র উপরে পাইতে হবে, A+ পাইতে হইলে, আর এইখানে যে কোনো একটাতে 80-র উপরে পাইতে হবে, জি এরকম না? জি। জি ওকে, তাহলে এখন আপনার হিসাব অনুযায়ী যদি এখানে দুইটাতে অ্যান্ড ব্যবহার করা লাগে, এই দুইটাতে হচ্ছে অর ব্যবহার করা লাগে। জি। করে একসাথে কানেক্ট করতে হবে আর কি ফাংশন Correct. দুটো। জি। ওকে, এটা করা যাবে, করা যাবে না এরকম কিছুই না। তাহলে আপনি হচ্ছে এখানে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি চেক দিয়ে ফেলবেন এই দুইটাকে, এই দুইটাকে একসাথে চেক দিয়ে ফেলবেন। অ্যান্ড এবং অর এর কনসেপ্টটা আপনি পরে বুঝেন, আপনি আগে বাস্তবটা বুঝেন। প্রথমে আচ্ছা। এই দুইটাতে চেক দিয়ে ফেলবেন। তো এই দুইটাকে চেক দিবেন তো অ্যান্ড দিয়ে, চেক দিয়ে যদি সেটা মানে হয়, সে দুইটাতে A+ পায়, এরপরে চেক দিবেন হচ্ছে এইখানে এসে। এইখানে যদি আহ, এরকম হয় যে সে এইখানের কোনো একটাতে A+ পায় নাই, তাহলে আর এইগুলা চিন্তা করে লাভ আছে আমার? না। চিন্তা করে তো লাভ নেই, কারণ এখানে তো সে আগেই ফেল মেরে রয়েছে বা A+ পায় নাই। তাহলে জি। আপনি এখানে ডাবল ইফ দিয়েই আপনি এই কাজটা করে ফেলতে পারেন। যেমন ধরেন যে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, আর একটু ভাবলে আরো রাস্তা বের হবে, আমার ইনস্ট্যান্ট মাথায় যেটা বের আসলো সেটা আমি বললাম। এক্সেলের আচ্ছা। বিষয়টা হচ্ছে একটা বিষয়ের সমাধান আপনি একরকম করতে পারেন, আমি ভিন্নভাবেও করতে পারি। তো এটা নিয়ে ভাবলে আপনার মাথায় আরো নতুন আইডিয়া আসতে পারে। কারণ যে জি আমি জি এখানে বুঝতে দিলাম হচ্ছে পারছি। 90, এখানে দিয়ে দিলাম হচ্ছে 85, আর জি। এখানে এগ্রিকালচারে দিয়ে দিলাম হচ্ছে 10। ভালো না মার্কস দিই, এত 10 দিলে কেমন দেখা যায়? ধরেন যে 50। 50 না। এখানে দিয়ে দিলাম হচ্ছে আবার 90। তাহলে এখন এই দুইটাতে A+ পাইতে হবে এবং এই দুইটার যে কোনো একটাতে A+ জি। পাইলে হবে। তো হিসাব অনুযায়ী কিন্তু সে A+ পায়, কারণ এই দুইটাতে A+ পাইছে, আবার এইখানে হচ্ছে একটাতে হইলে A+ পাইছে। তো এটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে ইফ স্টেটমেন্ট নিলাম, নিয়ে এর ভিতরে অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে প্রথম এটা দিলাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80, 80 এর সমান অথবা বেশি কিনা। আর দ্বিতীয় শর্ত দিলাম হচ্ছে এটা, ঠিক আছে, এইটাও ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 80। তাহলে এই দুইটার মাস্ট তাকে 80 অথবা 80-র বেশি পাইতে হবে। আর 80 অথবা 80-র বেশি পাইলে তাকে আমি পরেরটা চেক দিব যে আসলে ওই দুইটা মিলে যে কোনো একটা সে A+ পাইছে কিনা। কিন্তু যদি এইটাতেই সে ফেল মারে, মানে 80 না পায়, তাহলে পরেরটা আমার চেক দিয়ে কোনো লাভ নেই। দুইটাতেও যদি পরেরটাতে 80 পেয়ে যায়, ওই দুইটা তো অপশনাল, ঠিক আছে। জি। তাহলে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম, মানে হচ্ছে আমার এন্ড এর কাজ শেষ। তাহলে যদি এই দুইটাতে A+ পায়, এরপরে আমার চেক শুরু হবে আমার হচ্ছে এই যে এইটা। ও আচ্ছা। ঠিক আছে, এখানে আপনি জি। আরেকটা ইফ নেন, ইফ নিয়ে এবার চেক দেন এইটা। অর, অর দিয়ে হচ্ছে আমরা প্রথমে চেক দিলাম এটা গ্রেটার দেন অর ইকুয়াল 80, আবার এইটাকে চেক দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল 80। তো এখানে হচ্ছে অর দেওয়ার কারণে যে কোনো একটা পাইলেই তার কাজ হবে। ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এবার এইখানে এসে, এটা কিন্তু আমি যে দ্বিতীয় ইফে আছি, হ্যাঁ। তো এই আচ্ছা দ্বিতীয় আচ্ছা। ইফে কখন আসছি, মানে অলরেডি সে এইখানে A+ পেয়ে গেছে, হ্যাঁ। এবার হচ্ছে সে যদি এই দুইটার যে কোনো একটাতে A+ পায়, তাহলে আমি তাকে A+ দিয়ে দিলাম, A+, মানে সে সব শর্ত ফিল আপ করে ফেলছে। সরি, আর যদি এখানে A+ না পায়, তাহলে আমি তাকে কি বলবো, তাকে হচ্ছে বলে দিলাম যে নট, নট। শুধু এই নট দিয়ে পাঠাই নট গেল। জি। দিলাম। হুম হুম। ওকে, তো এই যে আমার জি। ইফ স্টেটমেন্ট পরের যেটা শুরু করেছিলাম সেটা শেষ হয়েছে, এবং প্রথমটার ফলস ভ্যালু কিন্তু আমরা এখনো দিই নাই, এটা কিন্তু দিতে হবে, এখানেও নট। ও, ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ করে এই যে দেখেন A+ পাইছি। এবার আমরা চেক দিই আমাদের এটা কাজ করে কিনা।
এ- এইখানে আমরা হুম, 90 আছে, 90-কে আমি হচ্ছে 70 করে দিই। 70, হ্যাঁ। ওই যে নট হয়ে গেছে। সেটাই। আবার এখানে ঠিকই আমি 90 দেই। এখানে দুইটার ভিতরে একটা তো পাইছিল, এই একটারও আমি হচ্ছে 40 করে দিই। এই যে নট। ও, জি জি, বুঝতে পারছি। তো এখন হচ্ছে ওই এখন দেখেন আমি কিন্তু এখানে ইফ অ্যান্ড অর দিয়ে এই কাজটা করছি। বাট ওই বিষয়টা হচ্ছে বোঝা দরকার যে আমি যা চাই সেটা সমাধানটা কিভাবে হবে। জি এখন এইটা যদি আপনি এআই কে জিজ্ঞেস করেন, এআই আরো একটা সুন্দর সমাধান দিতে পারে। বা আমাকেই যদি বলেন যে এটা ডিফারেন্ট একটা রাস্তা বলেন, আমি সেটাও খুঁজে বের করা হয়তো বের করলে পাইতে পারি। তো বিষয় হচ্ছে আপনার সমাধান দরকার যে আমার এইটা ঠিকঠাক মতো পারফেক্টলি কাজ করে। এক্সেল ইটস লাইক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, আপনি এখানে এটাকে ইউজ করতে পারেন। তো প্রোগ্রামিং এ যেমন হচ্ছে একটা প্রোগ্রাম আমি আমার মতো লিখতে পারি, আপনি আপনার মতো লিখতে পারেন, কিন্তু দিন শেষে রেজাল্ট আসাটা দরকার। ঠিক আছে? তো এইভাবে আপনি অ্যান্ড এবং অর দুইটাকে কম্বাইন করেও ইউজ করতে পারেন। জি ভাই, বুঝতে। ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা আপনার কথা সেটা হচ্ছে সময় আপনার নিয়ে গেছি। ভি লুক আপ বা এক্স লুক আপ দিয়ে আমরা কি কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের সবগুলো আইডি খুঁজে বের করতে পারবো? মানে যেমন ধরেন 110 থেকে 15 এরকম। 110 থেকে 15, খুঁজে কি করবেন? মানে মানে কোনো ডাটা থেকে যদি এরকম রেঞ্জের কিছু খুঁজে বের করার প্রয়োজন হয়। না, হ্যাঁ, রেঞ্জের থেকে খুঁজে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভিলুকআপের কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা আপনি একটা রেঞ্জ থেকে খুঁজে বের করার কাজ ভিলুকআপের না। ভিলুকআপ হচ্ছে আপনি স্পেসিফিক একটা ডাটার বাকি অংশ খুঁজে বের করবেন ভিলুকআপ দিয়ে। বুঝতে পারছেন কিনা? জি আর জি, যদি বুঝতে পারছি। রেঞ্জ খুঁজে বের করতেছেন তাহলে ডিফারেন্ট হয়। আচ্ছা, আচ্ছা। ওটাও বের করা যাবে, সমস্যা নেই। ও- তারপরে হচ্ছে ও, আরো কথা ছিল। আচ্ছা দাঁড়ান, আপনি আবার লাইনে আসেন, আবার শুনবো, সমস্যা নেই। সাফাত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফায়াত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন। ভাই আপনি ইয়ার আর মান্থ কেমনে বের করছেন ওটা একটু বুঝি নাই। ওই যে একটা ডেট থেকে আমরা হচ্ছে ইয়ারকে টান দিয়ে বের করে ফেলতে পারি। ধরেন যে একটা ডেট লিখলাম এখানে, সরি এটা তো টাইম হয়ে গেছে। ডেট লিখলাম হচ্ছে 12/12/1987। শর্ট ডেটের ফরম্যাট দেওয়া, সমস্যা নেই। তো এইখানে ইয়ারটা শুধু আমি আলাদা করব, ইজিক্যাল টু ইয়ার দিয়ে এই ডেটটা এখানে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ইয়ার একটা ফাংশন, এই ইয়ারের ভিতরে যে কোনো একটা ডেট দিলে সেই ডেট থেকে সে শুধুমাত্র ইয়ারটা রাখবে, বাকি সব ফালাই দিবে। এই যে 1987। আর ভাই এই যে এক্স লুকআপ কি 13 বা 16 এ চালানো যাবে? 16-এ চালানো যাইতে পারে, 13-এ যাবে না কনফার্ম। ট্রাই করে দেখেন। তাহলে কি আমাদের ভি লুকআপ দিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ, ভিলুকআপ দিয়ে করেন, সমস্যা নেই। এক্স লুকআপ স্পেশাল কিছু কিছু জায়গাতে কাজে লাগে। যারা অনেক কমপ্লেক্স কাজ করে আহামরি তাদের। তো কিছু না না? হ্যাঁ। আহামরি তো কিছু একটা না, না, তাই খুব না? বেশি আহামরি কিছু না। এখন আহামরিটা কখন হয়, ধরেন যে একটা অ্যান্ড্রয়েড ফোনে রিভিউ করে যারা, তারা দেখবেন যে এটা রিভিউ করতেছে মনে হচ্ছে যে এইটার এই যখন খারাপ বলা শুরু করে আরে দুনিয়ার সব খারাপ, আবার যখন ভালো বলা শুরু করে আরে এটাই তো সবচেয়ে ভালো। কিন্তু আসলে পার্থক্যটা জাস্ট 19-20। এখন সেই পার্থক্য তো তার ভিডিও বানানোর জন্য বের করতে হবে। এখানে সে বিরাট এক পার্থক্য দেখায় দিছে। তো এই ভিলোকাপ এক্স লোকাপের পার্থক্য আছে, অবশ্যই আছে। কিন্তু এইটা দিয়ে মানে আহামরি বিরাট আকাশ পাতাল পার্থক্য না, কাছাকাছি, খুব কাছাকাছি জিনিস। আর ভাই আজকে তো আপনি স্যালারি শিটটা দেখান নাই। হ্যাঁ, ওটা তো আপনি করবেন। করতে গিয়ে আচ্ছা সমস্যা তাও, পেলে কালকে দেখাই দিব ইনশাল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামিম আদনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওই যে একটা কাজ করতে গিয়ে আটকে গেছিলাম যে ছাত্রদের আইডি কার্ডের লিস্ট বানাতে গিয়ে, যে আইডি কার্ডটা আমি প্রিন্টিং যে প্রিন্ট করবে তাকে পাঠাবো। তো ফরম্যাটটা বানিয়ে নেম, ফাদার নেম, রোল এবং ক্লাস এগুলো দিয়ে ফরম্যাট বানিয়ে পাঠাতে চাই। এখন আমি একটা লিখছি, এবং চাচ্ছিলাম যে এটাকে 100 কপি করব। তো বারবার কন্ট্রোল দিয়ে দিয়ে আমার তো মানে অনেক সময় চলে যাচ্ছে। এটা কিভাবে একসাথে করতে পারি?
এটা করা যায় দুইটা ওয়ে। এক হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের জি আমরা জি দেখাইছিলাম না, মেইল মার্জ, জি জি মেইল মার্জ দিয়ে করে ফেলতে পারেন। এটা একটা সমাধান। আরেকটা সমাধান হচ্ছে ক্যানভা দিয়ে করতে পারেন। ডাটাগুলো এক্সেলে রেডি করে ফেলবেন, এক্সেলে রেডি করে ওইটা ক্যানভাতে আপলোড করে দিবেন। আইডি কার্ডটাতে জায়গা মতো জাস্ট নাম এইগুলা বসায় দেওয়া যায়। ক্যানভার ক্লাসে এটা আমি দেখাই দেবেন, হ্যাঁ। আর এটা আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি মানে মাইক্রোসফট ওয়ার্ডে নেম লিখছি, ফাদার নেম, এই কয়েকটা ইয়ে লিখছি এবং ইয়ে করলাম, একটা ফরম্যাট সাজালাম। ওই ফরম্যাটটাই তাকে আমি সবার নাম টাইপ করে পাঠাতে চাই। তো এখানে তো আমাদের 3 পৃষ্ঠা ব্যাপী লিখতে হবে, সবার নাম ঠিকানা লিখতে হবে। তো এটা আমি মানে বারবার কপি করে নাম উঠাতে হচ্ছে, এটাই কিভাবে ইয়ে করবো আর কি। একই লেখায় 100 বার আসবে, ওইটা বলতে চাচ্ছি। একই লেখা হইলো কিভাবে? স্টুডেন্টের নাম আলাদা না? হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্টের নাম আলাদা, তো আমি তো বারবার এটা টাইপ করব। শুধু নেম, ফাদার্স নেম, যে ইয়েটা ওটা আমি ইয়ে করতে বলছিলাম, মেল ও মার্জ আমি আচ্ছা। ওটা বুঝছি। মূল মূল যে স্ট্রাকচারটা সেটাকে জি আপনি জি জি, মূল হচ্ছে, স্ট্রাকচারটা বারবার বারবার আনতে চাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি। তো এটা কপি পেস্ট করতে তো আপনার কয়েক পেস্ট ধরে চাপ দিয়েও ধরে রাখবেন, কন্ট্রোল V। এটাতে কি হয় না? ধরে রাখলেও হচ্ছে, ধরে রাখলে হবে না? হ্যাঁ, ধরে রাখলে তো একেবারে গড় গড় করে পেস্ট হইতেই থাকবে। ও আচ্ছা আচ্ছা। আর ওই ইয়েটা যে কলাম যেটা বলছিলেন ভাইয়া, কলামের ক্ষেত্রে এরকম কোন সিস্টেম আছে কিনা যে আমি প্রথম কলামে লিখলাম, পরের কলামে যাবে, মানে ইয়ে হবে না আর কি, উলট পালট হবে না। এক্ষেত্রে দেখা গেছে যে এখানে দুই পাশ সেম সেম আসতেছে না, এই কারণে। এটা বুঝি নাই, আবার বলেন তো। এখানে এক্সেলে মানে আমি এক আবার এক জি, না না, মাইক্রোসফট ওয়ার্ডে আমি দুইটা ইয়ে করতে চাচ্ছি যে ফুল ফুল পেজ লাগে না, এক পেজে আমি 5টা ভার্টিক্যালে 5টা, আবার সাইডে আরো 5টা আনতে পারি। তখন আচ্ছা, কলাম দিলে আর কি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তখন। চলে নাকি এক্সেল ওয়ার্ডে ঢুকি? ওটা বুঝতে হইলে ওইখানে যাইতে হবে। আপনি একটা টেবিলের কথা বলছেন না? না না না, টেবিল না, তো এমনি কলাম, ওই এমনি মাঝখানে কলাম করে না, দুই ও পেজের আচ্ছা আচ্ছা, মাঝখানে কলাম করে। বুঝতে পারছি বুঝতে পারছি। লেআউট থেকে কলাম, জি জি জি, কয়টা কলাম করব? দুইটা। দুইটা, হ্যাঁ। ওকে, করলাম। এখন কি সমস্যা? এখন আমি চাচ্ছিলাম যে এখানে আমার নিচে নিচে 5টা থাকবে, আমার ওই পেজটাও 5টা থাকবে। তখন কোনো কোনো কলামেরটা উপরে চলে যাচ্ছে, কোনো কলামেরটা নিচে, এরকম হয়ে যাচ্ছে। এখানে ধরেন যে আপনি এরকম 5টা লিখছেন, জি 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 ওইটাতে 5টা চান। এই যে জি কলাম জি ব্রেক করতে হবে এখানে। কলাম, এই যে ব্রেক থেকে জি। কলাম, এটা চাপ দেন। এখানে আবার 5টা করে। আচ্ছা আচ্ছা, এটার জন্য ওকে, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আপনারা চেষ্টা করতেছেন, বোঝা যাচ্ছে। মাহফুজ ইসলাম। ভাই, হুম, আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে একটা ইয়ে দেখাচ্ছিলেন, স্ট্রাকচার, ওই যে বোর্ডের মতো, ওটা কি কিভাবে করতে হবে? কোনটার মতো? ওই কোনটা? যেটা বোর্ড দেখাইছিলেন, ওই যে স্ট্রাকচার বোর্ডের মতো, বোর্ড। আজকের ক্লাসে হ্যাঁ, আজকের ক্লাসে এই যে একটু একটু কোনটা? বোর্ড ওই যে ইয়ে আছে না, বিভিন্ন স্ট্রাকচারের বোর্ডের মতো আর কি। ওই যে ফিজিক্সের তড়িতের মতো বোর্ড। আজকে দেখেছি আজকে। আপনারা কি অন্য কেউ বুঝতেছেন এটা, ভাই যেটা বলতেছে? আমি কি ইদানিং একটু কি হ্যাঁ, অবস্থা। একটা বোর্ড দেখাইছেন একটু কয়েক মিনিট আগে দেখাইছিলেন না একটা, ওই যে সূত্রে দেওয়ার মতো, ওই যে সার্চ মেরে বোর্ডটা। আরে বোর্ড জিনিসটা বুঝতেছি না আমি। আজকে তো আমরা কি কি দেখলাম? ওই যে আইসিটি বোর্ডের মতো কি দেখাইছেন একটা, যেটা বললেন না স্কুলের কলেজের আগে আইসিটির মতো। এইগুলা? হ্যাঁ, এগুলো এগুলো আচ্ছা আচ্ছা, আরে সার্কিট। আমি তো সার্কিট দিয়ে। মিলাইতে পারতেছি। সার্কিট, এক্সেলের সাথে সার্কিটের কি সম্পর্ক? এক্সেলের সাথে সার্কিটের সম্পর্ক নাই, সম্পর্কটা হচ্ছে এইখানে অ্যান্ড গেট। ওই
গেটটা অ্যান্ড গেটের কনসেপ্টটা যা মাইক্রোসফট এক্সেলে যে অ্যান্ড ফাংশনটা আছে একই কনসেপ্ট। এই কারণে আমি এই গেটটাকে ওই জায়গায় টান দিয়ে নিয়ে গেছি। যেমন লজিক গেট, লজিক গেটের ভিতরে অ্যান্ড গেট আছে, অর গেট আছে। ওই জি জি। লজিক গেটে অ্যান্ড গেট যেভাবে কাজ করে মাইক্রোসফট এক্সেলের অ্যান্ড ফাংশনটা সেইভাবে কাজ করে। এই কারণে আমি হচ্ছে এই আপনার বোর্ডে বলেন বা সার্কিটে আমি নিয়ে আসছি আপনাদেরকে, জাস্ট এক্সাম্পলটা দেওয়ার জন্য। জি। থ্যাংক ইউ ভাই, আমি রিয়েলি সরি, আমি প্রথম দিকে বুঝতে পারিনি। হুম, হুম। মাহবুব ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আমার সমস্যা হচ্ছে ওই যে কোন সময় সাম কাউন্টস বা ইফ এগুলা ব্যবহার করতে হয়, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে এই যে কখন হচ্ছে খিদা লাগলে আপনার কি মন চায়, ভাত খাইতে মন চায় না, কখনো কখনো হচ্ছে রুটি খাইতে মন চায়। জি। এখন ধরেন যে উম এইটা হচ্ছে করতে করতে হয়ে যাবে প্রথম কথা। আর একটা হচ্ছে সাধারণ লজিকই আপনাকে বলে দিবে যে কখন কাউন্ট ব্যবহার করতে হবে, কখন সামিফ বা কোন ফাংশন কোথায় ব্যবহার করতে হবে। এটার জন্য দুইটা কাজ করবেন। মানে আহ, এক হচ্ছে এই কাউন্ট ফাংশনটা বা আজকে সহ যেগুলো আমরা শিখাইলাম সেইগুলাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন যে এই ফাংশন দিয়ে আর কি কি করা যায়। আপনি এআই কে জিজ্ঞেস করেন যে এই ফাংশন দিয়ে প্র্যাকটিসের আর কি সময় কি প্যাচ লাগে ধরনের। আর কি। হ্যাঁ, প্র্যাকটিসের সময় প্যাচ লাগে কোনটা করতে হবে এখন, এই আর কি। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। আবার ভিডিও দেখি। তাহলে যে প্রথম দিকে আপনি আমি যেভাবে দেখাইছি মনে করেন যে এইটাই ফাইনাল, যে ইফ দিয়া সাধারণত এইগুলাই করে। আপাতত এইটুকুতে দিয়ে আপনি প্র্যাকটিসটা কমপ্লিট করেন যে হ্যাঁ এইটা পারি, ইফ দিয়ে আমি এইটা করতে পারি, ইফ দিয়ে বা আমি কাউন্ট দিয়ে আমি এই কাজটা করতে পারি। এরপরের স্টেপে এটা যদি ক্লিয়ার হয় তারপরের স্টেপে ভিন্ন কিছু ট্রাই করেন। যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হচ্ছে বা কনসেপ্টটা প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার না হচ্ছে, অনেক সময় হয় কি, ধরেন যে এখন আপনাকে আমি ঈদগাম শিখাইলাম, আপনি আলিফ বা তাসা পড়া শিখছেন, এখন ঈদগাম শিখাইলে মাথা খারাপ হয়ে যাবে আপনার। যে তো এইটার একটা সময় আছে যে আগে আলিফ বা তাসা পড়তে হবে, এটার উচ্চারণ ঠিক করতে হবে, তারপরে মাখরাজের বিষয় আছে, হরকতের পরে হুম, এসে আপনাকে ঈদগাম শিখাইতে হবে। তো এইটা করতে করতে দেখবেন যে একটা সময়ের পরে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা ওই যে নাহু সরফ পড়তাম তখন হচ্ছে মুখস্থ হুজুরে কয় যে মুখস্থ কর, তার বোঝা লাগবে না। তো মুখস্থ করে পরে কিন্তু ঠিকই একসময় বুঝে গেছি। তো এখানে আমি আপনাকে মুখস্থ করতে বলতেছি না, কিন্তু আপনার যেই ফাংশনটা এখন প্র্যাকটিস। আমি যেভাবে বুঝাইছি সেটা আপাতত সেভাবে একটু প্র্যাকটিস করেন যে সেভাবে হয় কিনা। হইলে এটা দিয়ে আপনি নেক্সটে আরেকটা জিনিস ট্রাই করেন যে এটাতে তাহলে আর কি করা যায়। ভাই, যেভাবে ভিডিওতে দেখে এভাবেই হয়, কিন্তু ওই যে আমি এক্সাম্পল আর কি থেকে আইনা করতে চাই, তো ওই সময় দিয়ে প্যাচটা লাগে। ওই ওই সময় গিয়ে হয় না, তো না? এখন কি করবো? তাহলে এই করেন আপনি হচ্ছে যে একটা প্যাচ লাগাবেন, প্যাচ লাগায় নেক্সট আমাদের তো এখন আরো 5টা ক্লাস আছে, সেই ক্লাসে বলবেন যে ভাই এই জায়গায় প্যাচ লাগাইছি আর ছুটাইতে পারতেছি না, আমি ছুটাই দেবো ইনশাল্লাহ। তো এরকম 2-3টা ছুটাই দিলে দেখবেন জি যে ভাই, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর মোহাম্মদ তামিম। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। তাহলে আমাদের যাদের ভি লুকআপ আছে, মানে এক্স লুকআপ নাই, তারা তারা তো তাহলে একটা প্রবলেমে পড়ে যাবো আমরা। আহ, যেটা হইলো প্রবলেমের ভিলুকআপ দিয়ে ট্রাই করবেন সবকিছু। যে আমরা তো ওইখানে কলামটা আপনার সংখ্যার মাধ্যমে ওদেরকে পরিচিত করাইতেছি যে এত নম্বর কলামের হ্যাঁ হ্যাঁ, ডাটাটা আমাকে দাও সার্চ দিলে। জি। সেক্ষেত্রে আমি যদি মাঝখানে একটা নতুন কলাম নেই, সেই কলামের নাম্বারটা তো চেঞ্জ হয়ে গেল এখানে, তখন কি আমার ওই সূত্রের মধ্যেও কলমের নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে? চলেন এই ঘটনার বাস্তব দেখি। এই যে এখানে আমরা ভিলুকআপ ইউজ করছিলাম না, জি তাহলে আমরা এখানে একটা কলাম বাড়াই দিই। জি। বাড়াই দেওয়ার পর কি ওই ডাটা আছে? এই যে ওই ডাটা নাই, হ্যাঁ, তার সেটাই। মানে আপনাকে ম্যানুয়ালি এটা ধরে ঢুকাই দিতে হবে। কারণ এইটাতে চেঞ্জ একটা করবো। ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে এইখানে কিন্তু কলামটা সে এই যে এবিসিডি ধরে করতেছে না। এখন আপনি এই টেবিলটা সাজাইছেন না এবিসিডি তে এইখানে, কিন্তু টেবিলটা জি, যদি আমি এইখান থেকে সাজাইতাম তাইলেও কিন্তু আমার ওই যে 1 নাম্বার কলাম হইতো শুরুটা, মানে শুরু বলতে এইখানে এই টেবিলের শুরু, এই যে এটা হইতো এই 1 নাম্বার। টেবিলের 1 নম্বর কলাম। ঠিক আছে?
ফুল রেঞ্জটা যেটা হ্যাঁ, কালেক্ট ফুল করছেন। রেঞ্জটা। তো সেই হিসাবে আপনি এখানে যখন একটা বাড়াচ্ছেন, তো সে তো এখানে মাঝখানে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে। তো ফুল গ্যাপ রেঞ্জে পেয়ে দেখা গেছে। গেছে যে আপনি 2 নাম্বার দিচ্ছেন, তখন মাঝখানে একটা গ্যাপ দেওয়াতে ওই যে ফাঁকাটা সে 2 ধরে রয়েছে। তাহলে স্যার এক্স লুকআপে তো সেই সমস্যাটা হওয়ার কথা না, কারণ এক্স লুকআপে আমি শুধু ইয়াটা ডাইরেক্ট কলামটা সেট করে দিছি। হ্যাঁ, কলামটা সিলেক্ট করে দিচ্ছে। আর এখন যদি খুব এক্স দ্বিতীয় লুকআপ ইউজ প্রবলেম, করতে, মানে এক্স লুকআপ যদি ইউজ করতে হয় তাহলে একটু আপডেট করে নেন। জি। আর দ্বিতীয় প্রবলেমটা সেটা আমি ধরেন একটা স্টুডেন্টের আইডি নাম্বারটা দিলাম, সেখানে স্টুডেন্ট বা নাম, ফাদার্স নেম এবং তার সম্পূর্ণ ডিটেলসটা আমার প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা করে সূত্র বসাইতে হইতেছে। এটা এমন কি পাওয়া যাবে যে আমি শুধু স্টুডেন্ট আইডিটা দিলাম আর বাকিগুলা পুরো ওই স্টুডেন্টের ডিটেলস অটোমেটিক চলে আসবে ওরকম? এই যে এটা করা যায়, তো এই যে দেখেন আপনি এটাকে একটু ডাইনামিক করে ফেলেন তাইলেই হবে। কারণ যে এটাকে আমরা তো এইখানে তো ডাইনামিক করছি না, এটাকে আমরা লক করে দিই। হ্যাঁ, সব লক করে দিবেন তাইলেই হবে। এই যে এটাকে লক করলাম, তারপরে এই যে যে এরিয়াটা আছে এটাকে আমি লক করে দিই, F4। এইখানেও লক মারতে হবে। এবারে যে টু যেটা আছে, টুটাকে তো সরাসরি টুটাকে লিখলে হবে না, আপনি হচ্ছে একটা এখানে ট্রিক্স কাটাই দেন, রো এর ভিতরে টু মাইরা দেন। ব্যাস, খেলা শেষ। কি জানি এটা ভুল ধরছে, কোথায় ভুল করলাম আমরা? এখানে যে শুরুতে ইফ এরর দেওয়া আছে এটা কি ভুল নাকি? না না, এই এরর কোনো ভুল না। আমরা আচ্ছা আবার একটু আগের দিকে যাই। কোথায় কোথায় দিলাম? এইখানে ফাংশন F4। আচ্ছা, যাদের ব্যস্ততা আছে তারা কিন্তু লিভ নিতে হয়। হ্যাঁ, এখন আমরা এই অপশনাল জিনিসপত্র দেখাচ্ছি। F4 কই গেল আমার? টু হচ্ছে F4। আচ্ছা, এইটুকুতে ঠিক আছে, হ্যাঁ এইটুকুতে ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু রো, আচ্ছা টু দিয়ে দিছিলাম, রো এর ভিতরে টু দেওয়া যাবে না। রো টু বলতে তো কিছু নেই, রো A2 দিয়ে দিই, তাইলে কাজ করবে এটা। দেখেন এবার হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই। এটাকে যদি আমি একটু ড্র্যাগ করে নিচের দিকে, দেখছেন সব চলে এসছে না? তো 102 104 দিই, এই যেটা সব চলে আসছে। আইডিয়াল মাদ্রাসা, সিলেট, পেইড, মান্থলি। মানে এই যে এরকম, সম্পূর্ণটা চলে আসে? হ্যাঁ ওই যে এখানে আমি তো ড্র্যাগ করে দিলাম না, তাহলে জি জি এটা জি। হয়েছে ধরেন যে ওই রো টু যেটা দিলাম, টুতে হচ্ছে A2 যেটা দিলাম, A2 আমার আউটপুট দিচ্ছে টু। এইখানে এসে যখন ড্র্যাগ করছি A3 হয়ে গেছে, কিন্তু দেখছেন? তো A3 জি জি হচ্ছে জি। 3 নাম্বার রো, মানে 3 আউটপুট দিচ্ছে। আবার এখানে নিচের দিকে আসতেছি 4 নাম্বার 5 নাম্বার। তা আমি হচ্ছে ম্যানুয়ালি যেটা লিখতাম, যে এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম, সেটা কাজটা আমি ডাইনামিক ঢুকাই দিলাম। এই যে রো A5, ঠিক আছে, এটার মাধ্যমে সরাসরি 5 দিলে তো ট্র্যাক করলে এটা ইনক্রিমেন্ট হবে না। এই কারণে এরকম ছোটখাটো ট্রিক্স কাটায় করে ফেলতে হয়। জি, জি, ধন্যবাদ স্যার। আরেকটা হলো মানে আমাদের যে ক্লাসটা রেকর্ড হচ্ছে সেটা তো আপনি মানে মূল ক্লাস শেষ হওয়ার পরেই রেকর্ডিং অফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের দেখা যায় প্রশ্ন যখন আমরা কোশ্চেন করি, কোশ্চেন ওগুলো তো অনেক নতুন নতুন কিছু বের হয়, সেই রেকর্ডটা তো আর আমরা পাইতেছি না। এটার জন্য কি করা যায়? কারণ আমার মাথায় একটা কোশ্চেন আসছে, এটা অন্য কারো মাথায় আরেকটা আসছে, সেটা আমার অনেক প্রয়োজন, কিন্তু আমার তখন প্রশ্নটা আসে না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি ওইটা পাই না। এটা থাকে তো, কি বলেন, এই যে এখনো তো রেকর্ড হয়নি, এই বন্ধ হয়নি, রেকর্ড তো চলতেছে। হ্যাঁ, যে আগের অন্যান্য ভিডিওতে আমি দেখছি মানে কোশ্চেন মানে প্রশ্ন আনসার যেটা করা হয় সেটা আর কি ও, রেকর্ডটা অফ হয়ে যায়। এটা ভাই বলতে পারবে, এটা আমি এক্সাক্ট জানি না। ঠিক না, আছে এটা স্যার, আপনার ধন্যবাদ। ভুল। এটা হচ্ছে যে কি আপনি শেষ পর্যন্ত হয়তো দেখেননি। এখানে আমাদের যতক্ষণ ক্লাস চলে, প্রশ্ন উত্তর পর্ব চলে, ততক্ষণ কি থাকে, লিঙ্ক চালু থাকে। হ্যাঁ, হয়তো ওই সময় যে দিন হয়তো যে ক্লাসটা দেখছিলেন ওই দিন হয়তো প্রশ্ন বেশি ছিল না, এক দুইটা প্রশ্ন ছিল, এরকম হতে পারে। আমি তো প্রত্যেকটা ক্লাসেই ছিলাম, তবে অনেক সময় দেখা যায় ভুলে গেছি বা একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা আমার মাথায় আগে ছিল না। ঠিক আছে স্যার, ধন্যবাদ।
বা অনেক সময় দেখা যায় যে জিনিসটা জানি সেটাই বারবার কোশ্চেন হইতেছে, সেটা না থাকলেও সমস্যা নেই। এটা যেহেতু ডাইরেক্ট রেকর্ড হইতেছে সেখানে এটা তো আর এডিট করা যায় না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এবং ছাত্র শিবিরের এইচআরএম ডিপার্টমেন্টকেও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা সুযোগ করে দেওয়ার জন্য। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আগ্রহ নিয়ে শিখছেন, এটা আমাদেরকে অনেক বেশি আনন্দিত করে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।